হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গ্যাসিয়াস স্টেট নিয়ে আলোচনা করছিলাম। আজকের আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা স্টার্ট করব, যা হলো পার্শিয়াল প্রেশার বা বলতে পারো আংশিক চাপ, এবং তার সাথে দেখব ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। এই দুটোই গ্যাসের ক্ষেত্রে আলোচনা করা হবে। প্রথমে আমরা পার্শিয়াল প্রেশার বিষয়টা কি একটু সহজভাবে বুঝে নেব, তারপরে দেখব যে পার্শিয়াল প্রেশার সংক্রান্ত ডাল্টন কি কি বিষয় বলেছিলেন বা সেই রিলেটেড কি সমীকরণ বা কি সূত্র আবিষ্কার করেছিলেন। তাহলে চলো শুরু করা যাক। পার্শিয়াল প্রেশার বা এটাকে যদি বাংলায় বলো তাহলে বলা হয় আংশিক চাপ। আংশিক চাপ বা অংশ চাপ, আংশিক চাপ বা অংশ চাপ বা অংশ প্রেস, বিভিন্ন নামে বলা হয়ে থাকে বাংলায়। এবারে এই আংশিক চাপ বিষয়টা কি প্রথমে জানা দরকার। একটা গ্যাসের ক্ষেত্রে আমরা চাপের সম্পর্কে জেনেছি। কীরকম? যদি একটা গ্যাসকে কোনো বদ্ধ পাত্রে রাখা হয়, একটা গ্যাসকে যদি কোনো বদ্ধ পাত্রে রাখা হয়, তাহলে গ্যাসের কণাগুলো পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করবে, পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করবে, সেই বলটাকে আমরা কি বলি? চাপ। অতএব একটা গ্যাস তার মধ্যে যতগুলো কণা আছে, সেই কণাগুলো একটা বদ্ধ পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করবে তাকে আমরা চাপ বলছি। তো ওটা কি চাপ বা বলা হয় গ্যাসের চাপ, তাই তো? গ্যাসের চাপ। এখন এই অংশ চাপ বা আংশিক চাপ বিষয়টা কি, এটা বলার আগে তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, অন্য উদাহরণ, তাহলে তোমরা এই ধারণাটা সহজে নিতে পারবে। মনে করো তুমি আর তোমার বন্ধু একটা বই কিনতে গেছো। ভালো করে উদাহরণটা শুনবে। বই কিনতে গেছো, তো বইটার প্রাইস হচ্ছে 200 টাকা। বইটার প্রাইস হচ্ছে 200 টাকা। এবার তুমি আর তোমার বন্ধু যে বই কিনতে গেছো, তোমাদের প্রত্যেকের কাছে 100 টাকা করে আছে। এবারে বইটা তো তোমরা কেউ একা কিনতে পারবে না, তাই না? কি করবে তাহলে? তুমি 100 টাকা দিলে, তোমার বন্ধু 100 টাকা দিল। ধরো তুমি ওয়াই আর তোমার বন্ধু হচ্ছে জেড। তাহলে দুজনে মিলে কি করলে? দুজনে মিলে 100 টাকা করে দিলে। 100 টাকা করে দিয়ে মোট 200 টাকা হলো। 200 টাকা পেয়ে যাওয়ার পরে এই বইটা তোমরা কিনে নিলে, হলো। তাহলে এই বইটা কেনায় বা বইটা কিনতে গিয়ে তোমরা কত ভাগ টাকা দিলে? 200 টাকার মধ্যে 100 টাকা তুমি দিয়েছো, আর 100 টাকা তোমার বন্ধু দিয়েছে। তাহলে বইটার যা দাম, সেই বইটার দামের 50% তুমি আর 50% তোমার বন্ধু দিয়েছে। তো এই 50% হলো তোমার বই কিনতে যে টাকা লেগেছে তার অংশ, বা এটাকে আমি বলতে পারি অংশ টাকা, তাই না? তাহলে তোমরা দুজন মিলে যে বইটা কিনেছো, তাতে তোমার ভাগ কত? তোমার ভাগ 50%, তোমার বন্ধুর ভাগ 50%। তো এই যে 50%-এর যে কথাটা বলা হয়েছে, এইটাই হলো সেই ভগ্নাংশ বা এটাই হলো সেই অংশ, টাকার অংশ। ঠিক সেই রকমভাবেই আমরা আংশিক চাপের কনসেপ্টটাকেও আনতে পারি। এই উদাহরণটা আশা করি বোঝা গেছে। তাহলে এই উদাহরণটা এখানে থাকলো, আমি এদিকে গ্যাসের ক্ষেত্রে কিভাবে আমি এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি সেইটা দেখাচ্ছি। ভালো করে দেখো। মনে করো এই একটা বল আছে,
বা একটা গ্যাস বাল্ব, এই একটা গ্যাস বাল্ব। গ্যাস বাল্বের এইখান থেকে আমরা গ্যাস ঢোকাতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা গ্যাস ঢোকাতে পারি। তো প্রথমে একটা গ্যাস ঢোকানো হয়েছে, সেই গ্যাসটাকে মনে করো এ গ্যাস ঢোকানো হয়েছে, তার কণাগুলো এরকম ভাবে আছে। এ গ্যাস ঢোকানো হয়েছে প্রথমে, তার কণাগুলো এইভাবে আছে। তাহলে এই যে গ্যাস বাল্ব যেটা রয়েছে, এই গ্যাস বাল্বের একটা তো চাপের মান থাকবে, মানে এখানে যেহেতু এ গ্যাস প্রবেশ করানো হয়েছে, এই গ্যাস বাল্বে গ্যাসের তো একটা চাপের মান থাকবে, তাই না? তো সেই চাপের মানটা কি হবে? চাপের মানটা এ গ্যাসের যা চাপ সেই মানটাই দেখাবে। আবার বলছি, এই গ্যাস বাল্বটা আগে ফাঁকা ছিল, তার মধ্যে আমি এ নামক একটা গ্যাসকে প্রবেশ করিয়েছি। এ গ্যাস এই বাল্বের দেওয়ালে যে পরিমাণ চাপ প্রয়োগ করছে সেইটাই হচ্ছে এ গ্যাসের চাপ। বা যদি আমি বলি যে এই বাল্বে গ্যাসের চাপ কত, সেই চাপের মানটা তো এ গ্যাসের চাপের মানেরই সমান, অর্থাৎ এ গ্যাস যে চাপ প্রয়োগ করছে সেই চাপটাই হবে গ্যাস বাল্বের চাপ। ওকে, মনে করো এই গ্যাসের চাপ হচ্ছে ক্যাপিটাল পি সাফিক্স এ। এ গ্যাসের চাপ। ক্লিয়ার? এবার এর মধ্যে মনে করো আমি এই গ্যাসটা তো আছে, তার মধ্যে আমি আবার কি করলাম, আমি আবার একটা বি গ্যাস প্রবেশ করিয়ে দিলাম। বি গ্যাস প্রবেশ করিয়ে দিলাম, কোনোভাবে আমি বি গ্যাসটা প্রবেশ করিয়ে দিয়েছি, রাইট? তাহলে এবারে এ গ্যাসের সঙ্গে বি গ্যাসটাও আছে। এবারে যদি বি গ্যাস আর এ গ্যাস একসঙ্গে থাকে, বি গ্যাস এবং এ গ্যাস একসঙ্গে যদি থাকে, প্রোভাইডেড আরেকটা এখানে ব্যাপার বলা হচ্ছে কি, এই যে দুটো গ্যাস এরা পরস্পর বিক্রিয়া যেন না করে, পরস্পর বিক্রিয়া করবে না এমনই গ্যাস আমি ঢোকালাম, কারণ বিক্রিয়া হয়ে গেলে সেক্ষেত্রে আবার অন্য জিনিস। ওকে, তো আমি এখানে কি করলাম, বি গ্যাস একটাকে প্রবেশ করিয়ে দিলাম। বি গ্যাস প্রবেশ করালে তখন এই গ্যাস বাল্বের যে চাপ সেটা তো আর এ গ্যাসের চাপের সাথে তো সমান হবে না, এ গ্যাসের চাপের সাথে সমান হবে না, বরং তার থেকে কি হবে, তার থেকে আরও বেড়ে যাবে। অর্থাৎ আগে এই গ্যাস বাল্বটার চাপ এ গ্যাসের চাপের সাথে সমান ছিল, এখন বি গ্যাস ঢোকালে বি গ্যাসও তো কণাগুলো একটা বল প্রয়োগ করছে পাত্রের দেওয়ালে, মানে বি গ্যাসও একটা চাপ দিচ্ছে, তখন গ্যাস বাল্বের চাপটা আর একটু বেড়ে যাবে। অর্থাৎ সেখানে আর শুধুমাত্র এ গ্যাস চাপ দিচ্ছে না, সেখানে বি গ্যাসটাও চাপ দিচ্ছে। অতএব এই গ্যাস বাল্বের এখন যদি বলো, তাহলে গ্যাস বাল্বটার এই নতুন অবস্থায়, মানে এ গ্যাস এবং বি গ্যাস দুটো গ্যাসেরই উপস্থিতিতে নতুন চাপ মনে করো পি হলো। তাহলে এই পি যে চাপ, এই পি চাপটা কার কার মানের সঙ্গে সমান হচ্ছে, এ গ্যাসের চাপ এবং বি গ্যাসের চাপের সমষ্টির সাথে সমান হচ্ছে। দুটো গ্যাস আলাদাভাবে বল প্রয়োগ করছে বা আলাদাভাবে চাপ দিচ্ছে, সেই দুটো গ্যাসের চাপের সমষ্টিটা হচ্ছে পি। বোঝাতে পারলাম? এখন এই পি, যদি পি এর কথা বলি, তাহলে পি এর মানে এ গ্যাস কিছুটা কন্ট্রিবিউট করছে বা এ গ্যাসে কিছুটা ভাগ আছে, চাপের মানের কিছুটা অংশ আছে, আবার এই পি এর মধ্যে বি গ্যাসেরও চাপের মানের কিছুটা অংশ আছে। তো সেইটাকেই বলা হচ্ছে আংশিক চাপ, যেমন আমি এইখানে বললাম। দেখো এই যে 200টা, এই 200টাকে তুমি টোটাল পি এর সাথে তুলনা করো, আর এই 100টাকে পি এ আর পি বি এর সাথে তুলনা করো, তাহলে দেখো ওই অংশটা, তাহলে এ গ্যাস এই টোটাল প্রেশারের যে মান, টোটাল প্রেশারের মধ্যে এ গ্যাসের যতটা চাপের মান থাকবে সেটা এ গ্যাসের আংশিক চাপ, আর বি গ্যাসের যতটা চাপের মান থাকবে সেটা বি গ্যাসের আংশিক চাপ। তো এই হচ্ছে ব্যাপার। তো
তো আংশিক চাপ বলতে তাহলে আমি এবার ডেফিনেশনে কি বলতে পারি দেখা যাক। আমি এটা পুরোটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে ফ্রেশ করে লিখছি। তোমরা এর আগের ক্লাসে মানে 9 বা 10-এ হয়তো অংশীদারি কারবারের কিছু প্রবলেমস করেছো, ওইখানে যেরকমভাবে বিষয়গুলো জেনেছো তোমরা, এখানেও ঠিক সেই বিষয়ের কথাটাই বলা হচ্ছে। তো আমরা ডেফিনেশন ওয়াইজ পার্শিয়াল প্রেশার কি লিখতে পারি যে দুই বা ততোধিক মানে মোর দ্যান ওয়ান গ্যাসেস, মোর দ্যান ওয়ান, কারণ একটা গ্যাস থাকলে তো সেখানে আর আংশিক চাপ কী করে হবে, একের বেশি থাকতে হবে, মানে দুটো, মিনিমাম দুটো আর ম্যাক্সিমাম অনেক কিছু হতে পারে। দুই বা ততোধিক গ্যাস, কীরকম গ্যাস? নন রিঅ্যাক্টিং গ্যাস, কোনো গ্যাস মিক্সচারে উপস্থিত থাকলে তাতে প্রতিটি গ্যাস উপাদান যে পরিমাণ চাপ প্রয়োগ করে তাকেই প্রতিটি উপাদান পৃথকভাবে সেপারেটলি যে পরিমাণ চাপ প্রয়োগ করে তাকে পার্শিয়াল প্রেশার বলে। ঠিক আছে, আমি একটা নিউমেরিক্যাল একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তো এই বিষয়টা আমি ডেফিনেশন ওয়াইজ এরকম বলতে পারি যে দুটো বা তার বেশি নন রিঅ্যাক্টিং গ্যাসকে যদি কোনো আমরা গ্যাস মিক্সচারে রাখি, তাহলে ওই মিক্সচারে যে গ্যাস উপাদানগুলো রয়েছে তারা পৃথকভাবে পাত্রের দেওয়ালে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাকেই ওই মিশ্রণে থাকা ওই গ্যাসটার আংশিক চাপ বলবো বা পার্শিয়াল প্রেশার বলবো। দেখো আমি কীরকম নিউমেরিক্যাল এক্সাম্পলটা দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। মনে করো দুটো এরকম কন্টেনার আছে, একটা কন্টেনারে আছে এক্স গ্যাস আর একটা কন্টেনারে আছে ওয়াই গ্যাস। আমি কোনো নাম বলছি না, এক্স আর ওয়াই গ্যাস। এখানে শর্তটা কি হবে? এক্স ও ওয়াই নন রিঅ্যাক্টিং মানে কি? পরস্পর নন রিঅ্যাক্টিং মানে এদের দুজনকে একসাথে মিশিয়ে রাখলেও এরা বিক্রিয়া করবে না, তো পরস্পর নন রিঅ্যাক্টিং, এটা হচ্ছে শর্ত। এবারে এ গ্যাস পৃথকভাবে এই কন্টেনারে আছে, এই পাত্রে আছে, এবং বি গ্যাস আলাদাভাবেই পাত্রে আছে, ওয়াই গ্যাস, আমি বারবার বি গ্যাস বলে ফেলছি, তোমরা বুঝতে পারবে আমি যেটা বলতে চাইছি, আমার উদ্দেশ্য যেটা সেটা আশা করি তোমরা বুঝতে পারবে। এবার এক্স গ্যাস যেটা রয়েছে, এক্স গ্যাস এই পাত্রের দেওয়ালে যে পরিমাণ বল দিচ্ছে বা যে পরিমাণ চাপ এক্স গ্যাসের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, সেই চাপটাকে আমি বলছি ক্যাপিটাল পি এক্স।
আর ওয়াই গ্যাসের ক্ষেত্রে যে চাপের মান পাওয়া যাচ্ছে সেটা হলো পি ওয়াই। এই ক্যাপিটাল পি এক্স আর ক্যাপিটাল পি ওয়াই, এই চাপের মানগুলো কি? এই চাপের মানগুলো হচ্ছে একক থাকা অবস্থায়। একক মানে এ তো সেপারেটলি রয়েছে ওয়াই গ্যাসটা, এবং পি গ্যাসটাও সেপারেটলি রয়েছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে এটা বিশুদ্ধ অবস্থায়, বিশুদ্ধ বা একক অবস্থায়, একক অবস্থায় চাপ। বিশুদ্ধ বা একক অবস্থায় চাপ। বিশুদ্ধ মানে কারোর সাথে মিক্সচার ফর্মে নেই, মানে এককভাবে রয়েছে। পি এক্স যেমন পি ওয়াইটাও তেমন। প্রেশার ইন পিওর স্টেট। পিওর স্টেট এই কথাটার বাংলা এইটাই। একটা ইংলিশে লিখলাম, একটা বাংলায় লিখলাম তোমাদের সুবিধার জন্য, যেটা তোমরা ইউজ করবে ফাইন, কোনো সমস্যা নেই। সো এই হলো ব্যাপার। এবার আমি কি করব, এবার এই দুটো গ্যাসকে নিয়ে আমি একটা কন্টেনারে নেব, একসঙ্গে মিক্স করাবো। একটা বড় কন্টেনার নেওয়া হলো। একটা বড় কন্টেনার নেওয়া হলো, তখন এক্স আর ওয়াই গ্যাস মিক্স হয়ে গেল। তোমরা হয়তো ভিডিওতে কালারগুলো ডিস্টিংগুইশ করতে পারবে না, ব্লু আর ব্ল্যাক মিক্স করে আমি লিখেছি। এখানে কি হলো, আমাদের এক্স আর ওয়াই গ্যাসকে মিক্স করে দেওয়া হলো। এক্স আর ওয়াই মিক্সচার, এক্স আর ওয়াই মিক্সচার। মিক্সচার হয়ে গেলে তখন এই পি এক্স আর পি ওয়াই, পিওর আমি এই পি এক্স আর পি ওয়াই তো বলতে পারবো না, কারণ দেখো এইখানে আয়তনটাও চেঞ্জ হচ্ছে, তাই না? আগে যে আয়তনে ছিল এখানে আয়তনটা চেঞ্জ হচ্ছে, সেটা ওয়াই গ্যাসের সাপেক্ষে বলো বা এক্স গ্যাসের সাপেক্ষে বলো, কন্টেনারের আয়তনটা চেঞ্জ হচ্ছে। তারপরে দুটো গ্যাস একসঙ্গে রয়েছে, তাহলে এইখানে চাপের মানটাও তো পরিবর্তিত হবে। তখন আমি এক্স আর ওয়াই এর ক্ষেত্রে এই পি এক্স আর এই পি ওয়াই বলতে পারবো না। তখন এই মিক্সচারের মধ্যে এক্স গ্যাসের অণুগুলো যে পরিমাণ চাপ দিচ্ছে তাকে আমি বলবো স্মল পি এক্স, আর ওয়াই গ্যাস যে চাপ দিচ্ছে সেটাকে আমি বলবো স্মল পি ওয়াই। বিষয়টা আবার বলছি শোনো, আগে আমি এক্স আর ওয়াই গ্যাসকে পৃথকভাবে দেখছিলাম, এখন আমি একটা মিশ্রণ তৈরি করেছি। মিশ্রণে আয়তন চেঞ্জ হচ্ছে, তার মানে কি এই গ্যাসের চাপগুলোও তো চেঞ্জ হবে। তখন এই বিশুদ্ধ অবস্থায় যে পি এক্স আর পি ওয়াই আমি দেখাচ্ছিলাম, সেই পি এক্স আর পি ওয়াইটা তো এখানে থাকবে না। এখানে যে পরিবর্তিত চাপটা হলো সেই চাপটাকে আমি এক্স গ্যাসের, শুধুমাত্র এক্স গ্যাসের কণার সাপেক্ষে সেই চাপটাকে বলছি পি এক্স, এবং ওয়াই গ্যাসের যে কণাগুলো আছে তার চাপটাকে বলছি পি ওয়াই। তাহলে এই যে টোটাল যে গ্যাস মিশ্রণ, এই টোটাল গ্যাস মিশ্রণের মোট চাপ যদি ক্যাপিটাল পি হয়, গ্যাস মিশ্রণটার টোটাল চাপ যদি পি হয়, তাহলে এখানে কে চাপ প্রয়োগ করছে? এক্স গ্যাসের কণা এবং ওয়াই গ্যাসের কণা। তাহলে চাপটা কি হবে? পি এক্স প্লাস পি ওয়াই, মানে স্মল পি এক্স প্লাস স্মল পি ওয়াই। সো এটাই হলো পার্শিয়াল প্রেশারের কনসেপ্ট। এবং এই যে ফর্মুলার মতো যে সমীকরণটা আমি লিখেছি, এই সমীকরণটাই হলো ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার বোঝাতে পারলাম? তাহলে এই সূত্র অনুযায়ী কি বলা হয়েছে সেই সূত্রটা এবার দেখা যাক। সূত্রে যাওয়ার আগে আমি আরও একবার বলে দিচ্ছি যে এখানে এক্স এবং ওয়াই গ্যাসকে পৃথকভাবে দুটো কন্টেনারে রেখে আমরা দেখেছিলাম তাদের চাপ কি হয়। তাদের বিশুদ্ধ অবস্থায় চাপ পি এক্স এবং পি ওয়াই। ওই দুটো গ্যাস পরস্পর বিক্রিয়া করে না, তাদেরকে আমরা কি করলাম, একটা অন্য কন্টেনারে একসঙ্গে মিক্স করে দিলাম। মিক্স করে দেওয়ার ফলে তাদের বিশুদ্ধ অবস্থার চাপের মানটা তো আর ফিক্স থাকবে না, কারণ এখানে কন্টেনারের আয়তনটা চেঞ্জ হয়ে গেছে।
তাহলে সেই চাপ, পরিবর্তিত চাপটাকে আমরা লিখেছি স্মল পি এক্স, যেটা হলো শুধুমাত্র এক্স কণা দ্বারা প্রদত্ত চাপ, এক্স গ্যাসের কণা দ্বারা প্রদত্ত চাপ, এবং পি ওয়াই হলো, মানে স্মল পি ওয়াই হলো ওয়াই গ্যাসের কণা দ্বারা প্রদত্ত চাপ বা প্রযুক্ত চাপ, যাই বলো। অতএব এই গ্যাস মিশ্রণটার মোট চাপকে যদি আমরা ক্যাপিটাল পি দিয়ে প্রকাশ করি, তাহলে তার মান কি হবে? তার মান হবে এক্স গ্যাসের কণা দ্বারা প্রদত্ত চাপ প্লাস ওয়াই গ্যাসের কণা দ্বারা প্রদত্ত চাপ, এটা। সো দিস ইজ দ্য ল অফ পার্শিয়াল প্রেশার গিভেন বাই ডাল্টন। আমি স্টেটমেন্টটা এবার লিখব, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। স্টেটমেন্ট তোমরাই বলতে পারবে, যে আমি যে ওখানে যে কাজটা করেছি সেই কাজটা তোমরাই বলতে পারবে। কি বলতে পারবে বলো? যে more than one gases which are non-react together, মানে যারা পরস্পর বিক্রিয়া করছে না, এরকম দুটো বা তার বেশি গ্যাসকে নিয়ে যদি আমরা একটা মিক্সচার তৈরি করি, গ্যাস মিক্সচার তৈরি করি, তাহলে সেই গ্যাস মিক্সচারের মোট যে প্রেশার আমরা পাবো, সেই প্রেশারটা কি হবে? সেই প্রেশারটা ওই গ্যাস মিক্সচারে যতগুলো উপাদান গ্যাস রয়েছে বা যতগুলো কম্পোনেন্ট গ্যাস রয়েছে, কম্পোনেন্ট গ্যাস বলতে যেই গ্যাসগুলো নিয়ে আমরা মিক্সচারটা তৈরি করেছি তাদের প্রত্যেককে গ্যাস কম্পোনেন্ট বলছি। তো প্রত্যেকটা গ্যাস কম্পোনেন্টের পার্শিয়াল প্রেশার যেটা, সেই পার্শিয়াল প্রেশারের সামেশন বা সমষ্টির সঙ্গে ওই গ্যাস মিশ্রণের মোট চাপ সমান হবে। লটা লেখা যাক। ল হচ্ছে যে দুই বা তার বেশি পরস্পর বিক্রিয়া করে না এই প্রকার গ্যাস উপাদান দ্বারা তৈরি গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাসগুলির আংশিক চাপের সমষ্টির সাথে সমান। আংশিক চাপের সমষ্টির সাথে সমান। ওকে, তাহলে কি বললাম? দুটো বা তার বেশি, না হলে তো গ্যাস মিক্সচার তৈরি হবে না। পরস্পর বিক্রিয়া করে না, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই প্রকার উপাদান দ্বারা তৈরি গ্যাস মিশ্রণের মোট চাপ কি? উপাদান গ্যাসগুলির আংশিক চাপের সমষ্টির সাথে সমান। এইগুলো হচ্ছে মেন কথা এই লয়ে, ডাল্টনস ল। তাহলে মনে করো একটা গ্যাস মিক্সচারে এ বি সি ডি এই সমস্ত গ্যাস রয়েছে, প্রেজেন্ট ইন আ গ্যাস মিক্সচার, রাইট? গ্যাস মিক্সচারে থাকা অবস্থায় এ গ্যাসের জন্য আমি চাপ কি পাচ্ছি? স্মল পি এ। বি গ্যাসের জন্য চাপ পাচ্ছি স্মল পি বি। সি গ্যাসের জন্য চাপ পাচ্ছি স্মল পি সি। আর ডি গ্যাসের জন্য স্মল পি ডি। এইগুলো প্রত্যেকটা হচ্ছে এই গ্যাসগুলোর আংশিক চাপ। ওকে, এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস, ডি গ্যাস, এরা সবাই হচ্ছে পার্শিয়াল প্রেশার। আমরা এখানে যেগুলো লিখলাম মানে স্মল লেটার পি দিয়ে পার্শিয়াল প্রেশার।
তাহলে অ্যাকর্ডিং টু ডাল্টনস ল পি যদি টোটাল প্রেশার হয় পিটি বা পি টোটাল লেখো, পি টোটাল হলে অ্যাকর্ডিং টু ল কী হবে এই রকম। ওকে, বোঝাতে পেরেছি? এবারে যদি চারটি উপাদানের বদলে আই সংখ্যক উপাদান থাকে বা এন সংখ্যক উপাদান থাকে তাহলে কি হবে? মনে করো P1 প্লাস P2 প্লাস ডট 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 প্লাস Pn। তোমরা অঙ্কে এরকম করেছো না যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু n পর্যন্ত? তো সেই রকমই যদি 1 থেকে শুরু করে n পর্যন্ত উপাদান গ্যাস থাকে বা n সংখ্যক উপাদান গ্যাস থাকে তাহলে আমরা পি টোটালকে কি লিখতে পারি? P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4 প্লাস ডট 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 আপ টু Pn। অবশ্যই সেগুলো স্মল লেটার p, কারণ আমরা আংশিক চাপের সমষ্টির সাথে টোটাল চাপ সমান হবে সেটা ডাল্টনের সূত্র থেকেই পেয়েছি। বোঝাতে পারলাম? তো এই হচ্ছে ব্যাপার ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। এবারে আমরা দেখব যে এখান থেকে কি কি সমীকরণ তৈরি করা যায়। হ্যাঁ, আর একটা কথা আমি বলে রাখি, এই যে ডাল্টনস ল যেটা এখানে অবশ্যই মেনশন করতে হবে যে নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট আয়তনে, কারণ মিক্সচার যখন আমি তৈরি করছি মিক্সচার তো একটা পার্টিকুলার কন্টেনারে তৈরি হবে, তো সেই কন্টেনারের আয়তন তো কখনোই চেঞ্জ হবে না। কন্টেনারের আয়তন ভি যদি হয় তাহলে সেটা সবসময়ের জন্য ভি থাকবে। আর একটা সার্টেন টেম্পারেচার, কারণ টেম্পারেচার আমি ভ্যারি করতে থাকলে প্রেশারও কন্টিনিউয়াসলি কী হবে? ভ্যারি করতে থাকবে, তো সেটা কখনোই উচিত নয়। তা না হলে আমি হ্যাঁ, এবার যদি প্রেশার ভ্যারি করেও মনে করো মোট চাপ উষ্ণতার সাথে পরিবর্তিত হচ্ছে, তখন কি হবে? তখন গ্যাসের যে আংশিক চাপগুলো আছে সেই আংশিক চাপগুলো সেইভাবে পরিবর্তিত হবে, তাই না? তো আমরা বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন রকম চাপের মান আবার পাবো, তখন আংশিক চাপগুলো সেইভাবে পরিবর্তিত হবে। তোমরা গ্যাসের সূত্র পড়বার সময় চাপের সঙ্গে উষ্ণতার বা চাপের সঙ্গে আয়তনের যেরকম সমীকরণ দেখেছো, তুমি টোটাল প্রেশার বলো বা আংশিক চাপ বলো, তাদের ব্যাপারটাও ঠিক সেইভাবে পরিবর্তিত হবে, এতে কোনো অন্যরকম কোনো কিছু ঘটবে না। তো আমি যেটা বলছি যে ল লেখার সময় আমরা তো কি দেখছি, উপাদান গ্যাসের চাপ আর টোটাল চাপের মধ্যে কি সম্পর্ক হয় সেটা তো দেখছি। তো এখানে একটা স্থির উষ্ণতা এবং স্থির আয়তনে এই বিষয়টাকে দেখতে হবে। তো যখন তোমরা স্টেটমেন্টটা লিখবে অবশ্যই এটা মেনশন করবে কি, যে স্থির উষ্ণতা এবং স্থির আয়তনে দুই বা তার বেশি পরস্পর বিক্রিয়া করে না এরকম গ্যাসের মিশ্রণ, বাকিটা যা লেখা আছে ওই কথাটা থাকবে, শুধু অবশ্যই এইটা মেনশন করবে। আমি এখানে লিখিনি, বাট এটা তোমাকে মেনশন করতেই হবে, কেমন? তাহলে দেখা যাক এখান থেকে আমরা কি কি সমীকরণ পেতে পারি। দেখো, যখন তোমরা বয়েলের সূত্র বা চার্লসের সূত্র পড়েছিলে বা সেই সমস্ত সূত্রগুলো দিয়ে সমীকরণ তৈরি করেছিলে, সেখানে আদর্শ অবস্থার কথা বলা হয়েছিল, তাই না? মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যা যা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো ধরেই কিন্তু ওই গ্যাসের সূত্রগুলো তৈরি করা হয়েছিল। তাই ডাল্টনও ঠিক একই কাজ করেছিলেন। উনি ধরে নিয়েছিলেন যে যত গ্যাস রয়েছে তাদেরকে মনে করা যাক তারা আদর্শ অবস্থার ন্যায় আচরণ করছে, মানে PV = nRT, এই সমীকরণটা মেনে চলছে। কারণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে সমীকরণ পাওয়া গেছে সেই সমীকরণ নিয়ে যদি ক্যালকুলেশন করা হয় বা সমীকরণ তৈরি করতে যাওয়া হয় তাহলে সেখানে অনেক কমপ্লিকেশন বা অনেক জটিলতার সৃষ্টি হচ্ছে। ওই জন্য উনি প্রথমে কি করলেন, আদর্শ অবস্থাটাকে কনসিডার করে তার সাপেক্ষে একটা সমীকরণ তৈরি করে বিষয়গুলোকে ব্যাখ্যা করতে চাইলেন, যাতে বিষয়টা সহজভাবে দাঁড়িয়ে গেল বা সমীকরণগুলো খুব সহজে তৈরি করা যাচ্ছিল। সেই কারণে উনি ধরে নিয়েছিলেন কি, যে যত রকম গ্যাস রয়েছে তাদেরকে ধরে নেওয়া হচ্ছে আদর্শ অবস্থা দেখাচ্ছে বা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করছে। তো তার সাপেক্ষে কী কী সমীকরণ পাওয়া গেছে দেখো। মনে করো যে সাম ইকুয়েশনস বলে আমি হেডিং করছি।
1। মনে করি চারটে গ্যাস মনে করো নিলাম, চারটে গ্যাস নেওয়া হচ্ছে, যারা হলো 4 gases are taken, 4 gases are taken, যাদেরকে নাম্বারিং করা হয়েছে কিরকম, স্মল a, স্মল b, স্মল c, স্মল d। ঠিক আছে, ওকে। and they are taken in a mixture, they are taken in a gas mixture। বাইরের চারজনকে কম্বাইন করে একটা গ্যাস মিশ্রণ তৈরি করা হয়েছে। গ্যাস মিশ্রণে তাহলে এই যে গ্যাসটা রয়েছে, এই গ্যাস যেটা রয়েছে তার পার্শিয়াল প্রেশার কত হবে বলো? কি বলেছি, পার্শিয়াল প্রেশারকে আমরা কি দিয়ে ডিনোট করব? পার্শিয়াল প্রেশারকে আমরা ডিনোট করব স্মল লেটার দিয়ে, PA। বি গ্যাস যদি হয় তাহলে সেটা হবে স্মল PB। সি গ্যাস যদি হয়, আচ্ছা তোমরা যদি এই পিগুলোকে আমার লেখার ধরন যেরকম তাতে যদি তোমরা এগুলোকে ক্যাপিটাল লেটার মনে হচ্ছে তাহলে বলে দিই, এগুলো ক্যাপিটাল লেটার নয়, এগুলো সব স্মল লেটার পি লিখছি, কারণ আমার ক্যাপিটাল লেটার আর স্মল লেটার পি একই রকম দেখতে হয়, তো এগুলো তোমরা খেয়াল রাখবে। স্মল PC আর ডি গ্যাসের ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার হচ্ছে স্মল PD। পার্শিয়াল প্রেশারগুলোকে আমরা এইভাবে সিম্বলাইজ করলাম। আর মনে করো মোল, মোল সংখ্যা, মোল কিছু পরিমাণ নেওয়া হচ্ছে, তার মানে ওদের নিশ্চয়ই কিছু মোল সংখ্যাও থাকবে। এ গ্যাসের জন্য মোল সংখ্যা মনে করো স্মল NA। একইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা লিখতে পারি, এটা ডি গ্যাসের, এটা সি গ্যাসের, এটা বি গ্যাসের এবং এটা এ গ্যাসের। এগুলো হচ্ছে মোল সংখ্যা, ওকে। এবার এই প্রত্যেকটা গ্যাস কি বলা হয়েছে, এই সূত্রতে বলা হয়েছে বিহেভস আইডিয়ালি, বিহেভস আইডিয়ালি। যদি আইডিয়ালি বিহেভ করে তাহলে প্রত্যেকটা গ্যাসের জন্যই আমি আদর্শ অবস্থার সমীকরণ লিখতে পারি। প্রথমেই বলে দেওয়া হয়েছে, ওকে, প্রথমেই যেহেতু বলে দেওয়া হয়েছে তো আমরা এখানে আদর্শ গ্যাসের সমীকরণটা লিখতে পারি। আর আরেকটা কন্ডিশন এখানে কি বলা হচ্ছে যে ভলিউম এবং টেম্পারেচার ফিক্সড, ভলিউম এবং টেম্পারেচার ফিক্সড। মিক্সচার যেটা তৈরি হচ্ছে সেই মিক্সচারটা একটা নির্দিষ্ট উষ্ণতায় আছে এবং পাত্রের আয়তন তো ধ্রুবক, তো ভিটাও কনস্ট্যান্ট আর টিটাও ফিক্সড রাখা হয়েছে। তাহলে যদি আদর্শ অবস্থার সমীকরণ আমরা লিখি প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের জন্য কি লিখতে পারবো, স্মল PA ইন্টু V ইকুয়ালস টু NA ইন্টু RT। এই বিষয়টা ভালো করে বোঝো, কি কতগুলো কন্ডিশন এখানে লেখা হয়েছে, কি ABCD এই চারটে গ্যাসকেই বলা হচ্ছে যে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করছে। মিক্সচার যেটা তৈরি করা হয়েছে, এই যে গ্যাস মিক্সচার, গ্যাস মিক্সচারটা যে কন্টেনারে তৈরি করা হয়েছে তার তো একটা নির্দিষ্ট আয়তন আছে, তাহলে ভিটা ফিক্সড হয়ে গেল, আর প্রসেসটা একটা নির্দিষ্ট উষ্ণতাতে করা হচ্ছে, তার জন্য টিটাও ফিক্স। তাহলে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে আমি আদর্শ অবস্থার সমীকরণ লিখতে পারি। তো এ গ্যাসের জন্য লেখা হলো, বি গ্যাসের জন্য লেখা হবে একইভাবে, সি গ্যাসের জন্য লেখা হবে, ঠিক একইভাবে ডি গ্যাসের জন্যেও লেখা হবে। ঠিক আছে, আচ্ছা আমি ওপরের একটু এটা মুছবো, আরো কয়েকটা জিনিস একটু লিখতে হবে আমাকে এখানে। এখন টোটাল প্রেশার অফ গ্যাস মিক্সচার, টোটাল প্রেশার অফ গ্যাস মিক্সচার
সেটা আমরা বলছি পি টোটাল, রাইট? পি টোটাল, টোটাল প্রেশার অফ গ্যাস মিক্সচার হচ্ছে পি টোটাল। টোটাল নাম্বার অফ মোলস কি হবে? টোটাল নাম্বার অফ মোলস, টোটাল নাম্বার অফ মোলস হচ্ছে এন টোটাল, ঠিক? এন টোটাল। তাহলে যে গ্যাস মিক্সচারটা তৈরি হলো, সেই গ্যাস মিক্সচারে সেটাও একটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, কারণ সবাই তো আদর্শ গ্যাসের মতো প্রথমেই বলা হলো, তাহলে গ্যাস মিশ্রণটাও আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তাহলে গ্যাস মিক্সচারের জন্য আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি। গ্যাস মিক্সচারের জন্য আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি, কীরকম? পি টোটাল ইন্টু ভি ইকুয়ালস টু এন টোটাল ইন্টু আর টি। এটা হচ্ছে গ্যাস মিক্সচারের সমীকরণ, তাই না? এইটা হলো। এবার দেখ, পি টোটাল মানে কি? পি টোটাল মানে পি এ প্লাস পি বি প্লাস পি সি প্লাস পি ডি। আর একইভাবে এন টোটাল মানে হচ্ছে এন এ প্লাস এন বি প্লাস এন সি প্লাস এন ডি, তাই না? যদি আমি এই গ্যাস মিক্সচারটার কথা ভাবি, তাই হয়তো তাই হয়। এবার একটা কাজ করো, এই প্রত্যেকটা সমীকরণকে, সরি এটা না ডি হবে, আমি এতক্ষণ ধরে খেয়ালই করিনি। এবার একটা কাজ করো, এই যে প্রত্যেকটা যে সমীকরণ আছে, মানে প্রত্যেকটা গ্যাসের জন্য যে সমীকরণটা লিখেছি তাকে এই সমীকরণটা দিয়ে ভাগ করো। এবার তোমরা বলবে কেন করতে যাব? কারণ আমরা একটা অন্য সমীকরণ আনতে চাই, যেটা মোট যে সমীকরণ, এটা তো মোট সমীকরণ, কারণ আমি এটা টোটাল গ্যাস মিক্সচারের ক্ষেত্রে যা হওয়া উচিত সেটা এখানে লিখেছি। তো এই সমীকরণটা দিয়ে যদি প্রত্যেকটা গ্যাসের সমীকরণকে আমি ভাগ করি, তাহলে কি পাবো? দেখো, তোমরা আশা করি এটা লিখে নিয়েছো। তো আমি এটা মুছে দিচ্ছি, কারণ আমার একটু জায়গা লাগবে এগুলো দেখাতে গেলে। আমি কি বললাম? প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে যে সমীকরণ তাকে এই সমীকরণটা দিয়ে ভাগ করো। তাহলে প্রথমে হচ্ছে ফর গ্যাস এ কি হবে? স্মল পি এ বাই পি টোটাল ইকুয়ালস টু এন এ বাই এন টোটাল। ভি আর আর টি যেগুলো রয়েছে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে। যদি না বুঝতে পারো আমি দেখাচ্ছি। এখানে সমীকরণটা কী ছিল? পি এ ইন্টু ভি ইকুয়ালস টু এন এ ইন্টু আর টি। এই তলায় কি আছে? পি টোটাল ইন্টু ভি বাই এন টোটাল ইন্টু আর টি। এটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে কি পড়ে থাকছে? আচ্ছা, ওটা লেখা ছিল, লেখাই থাক, তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম। তাহলে আমরা আলটিমেট কি সমীকরণ পেলাম? পি এ বাই পি টোটাল ইকুয়ালস টু এন এ বাই এন টোটাল। তোমরা তো প্রথম চ্যাপ্টার পড়ছো মোল কনসেপ্ট, সেখানে নিশ্চয়ই মোল ভগ্নাংশ সম্পর্কে একটা ওয়ার্ড জেনেছো। মোল ভগ্নাংশ, বা ইংলিশে যদি বলো তাহলে হচ্ছে মোল ফ্র্যাকশন, রাইট? মোল ফ্র্যাকশন কি? কোনো একটা পদার্থের একটা মিশ্রণ আছে,
একটা মিশ্রণে কোনো একটা পদার্থের নিজস্ব মোল সংখ্যাকে যদি মিশ্রণের মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে যে রাশিটা আমরা পাবো সেটাকে আমরা মোল ভগ্নাংশ বলি, তাই না? তাহলে দেখো তো এইখানে এ গ্যাসের তো এটা মোল সংখ্যা, পার্টিকুলার এ গ্যাসের এটা মোল সংখ্যা, আর এটা হচ্ছে টোটাল মোল সংখ্যা। তো এই অনুপাতটাকে আমরা বলতে পারি না মোল ভগ্নাংশ, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? স্মল লেটার এক্স দিয়ে। তাহলে আমরা ফাইনালি কি সমীকরণ পেলাম? পি এ ইকুয়ালস টু এক্স এ ইন্টু পি টোটাল। দেখো তো এটা সমীকরণ হলো কি না। এবার এ গ্যাসের জন্য যেরকম বের করেছি বি গ্যাসের জন্য বের করতে পারি। এখানে কি হবে? পি বি হবে, এইটা এক্স বি হবে, আর পি টোটাল তো যেরকম আছে ওরকমই। সি এর ক্ষেত্রেও ঠিক তাই, ডি এর ক্ষেত্রেও ঠিক তাই, মানে সবার ক্ষেত্রে একই সমীকরণ। তাহলে আমি বলতে পারি যে একটা গ্যাস মিশ্রণে যদি আই সংখ্যক গ্যাস থাকে বা এন সংখ্যক গ্যাস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো সমীকরণটা হবে এই রকম যে স্মল পি আই ইকুয়ালস টু এক্স আই ইন্টু পি টোটাল। এই সমীকরণটা লেখা যায়, দেখবে বইতে এরকম একটা সমীকরণ পাবে। এটা কি হচ্ছে? আইতম গ্যাসের ক্ষেত্রে, আইতম গ্যাসের ক্ষেত্রে, আইতম গ্যাসের ক্ষেত্রে। আমি এখানে একটা গ্যাসের জন্যই দেখালাম, এ গ্যাসের জন্য দেখালাম, তোমরা একইভাবে বি গ্যাসের জন্য, সি গ্যাসের জন্য, ডি গ্যাসের জন্য, সব গ্যাসের জন্য করতে পারো। বিষয়টা একই রকম হবে বলে আমি আর দেখাইনি। আবারও বলছি, আমরা যেমন এ গ্যাসের জন্য বার করলাম, তোমরা ঠিক বি গ্যাসের ক্ষেত্রে করতে পারো, সি ডি সব গ্যাসের ক্ষেত্রে করতে পারো, সমীকরণটা এই রকমই আসবে। তো আমি বলছি যদি আইতম নমুনা থাকে, আইতম নমুনা যেমন এটা এ তম নমুনা, বি গ্যাস হলে বি তম নমুনা, সেরকম যদি আইতম নমুনা থাকে তাহলে সমীকরণটা এরকম হবে। আই এর জায়গায় এ বি সি ডি বসাও, যা খুশি। তো এটা হলো একটা সমীকরণ। এই সমীকরণের সাহায্যে দেখো আমরা প্রত্যেকটা গ্যাসের কি বার করতে পারি? আংশিক চাপ বের করতে পারি। কি জানতে হবে আমাকে? তাহলে মোল ভগ্নাংশ জানতে হবে, বা মোল ভগ্নাংশ যদি না জানি, মোল সংখ্যা বলে দেওয়া থাকলে তার মাধ্যমে আমি মোল ভগ্নাংশ বের করে নেব, আর মোট চাপ বলে দেওয়া থাকলে হয়ে গেল, আমি প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ বের করতে পারবো এই সমীকরণের সাহায্যে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ। এটা তোমাদের এরপরে 11-এ আরও যে বাকি চ্যাপ্টার রয়েছে, যখন তোমরা সাম্যাবস্থা পড়বে বা থার্মোডাইনামিক্স পড়বে, মানে তাপগতিবিদ্যা, সেই সব ক্ষেত্রেই কিন্তু তোমাদের এই সমীকরণটা কাজে লাগবে। ইভেন ক্লাস 12-এ গিয়েও দেখবে এই সমীকরণ দিয়ে তোমাদের অনেক নিউমেরিক্যালস করতে হচ্ছে। তো ভীষণ ভালোভাবে তৈরি করে রাখবে, এই সমীকরণটা কাজে দেবে। চলো এরপর আমরা দেখি আরও কি সমীকরণ তৈরি করতে পারি। স্ক্রিনশট তুলে নাও এটা। দু নম্বর, আমি ভীষণ বাজে ড্রয়িং করি, তো একটু কষ্ট করে বুঝে নেবে তোমরা।
ছবি আঁকতে আঁকতে অর্ধেক সময় চলে যাবে। আচ্ছা, যাই হোক, তো দিস ইজ গ্যাস এম অ্যান্ড দিস ইজ গ্যাস এন, এন গ্যাস, এম গ্যাস। আচ্ছা, এইটার আয়তন ভি এম। এই ভি এম মানে মোলার ভলিউম নয়, এম গ্যাসের জন্য ভি এম, আর এর আয়তন মনে করো ভি এন। যদিও বক্স দুটো দেখে মনে হচ্ছে সমান আয়তন, কিন্তু ধরে নাও আমার আঁকা তো ওই যে বললাম খুবই ভালো আমি আঁকি, তো আর বলতে নেই, তো সেই কারণে এটা আমি বলছি ভি এন আর এটা হচ্ছে ভি এম। ওকে, স্টপ কক দিয়ে দুটো কন্টেনার এরকম সেপারেট করা আছে আর বন্ধ করে রাখা আছে যাতে এ গ্যাস, এই এম গ্যাসটা এই কম্পার্টমেন্টেই থাকে এবং এন গ্যাসটা এই কম্পার্টমেন্টেই থাকে, এরকমভাবে স্টপ ককটা বন্ধ করা আছে। তাহলে এর পুরোটা আয়তন ভি এন আর এর পুরোটা আয়তন হচ্ছে ভি এম। এবারে এই কম্পার্টমেন্টে এম গ্যাস থাকা অবস্থায় পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করবে সেটা বিশুদ্ধ এম গ্যাসেরই চাপ, ক্যাপিটাল পি এম হবে বিশুদ্ধ, কারণ এখানে তো আর অন্য কোনো গ্যাস নেই, শুধু এম গ্যাসটাই আছে, তাই এর চাপ হবে পি এম এবং এই গ্যাসটার বিশুদ্ধ চাপ হচ্ছে পি এন, রাইট? এবার এদের একটা নির্দিষ্ট উষ্ণতায় রাখা আছে, নির্দিষ্ট উষ্ণতায় আছে, নির্দিষ্ট উষ্ণতায় আছে, তার মানে টি হলো ফিক্সড, টি হচ্ছে ফিক্সড। এবার কি করা হলো, এবারে এই দুটো রাশি তোমরা খেয়াল রাখবে। ধরে নাও সাপোজ M and N gas behaves like ideal gas, তাহলে আমরা এই দিকের যে এম গ্যাস আছে তার জন্য একটা সমীকরণ তৈরি করতে পারি এবং এই দিকের গ্যাসটার জন্য আরেকটা সমীকরণ তৈরি করতে পারি যেটা আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে এম গ্যাসের জন্য আর এন গ্যাসের জন্য কি হবে, পি এম ভি এম ইকুয়ালস টু এন এম আর টি, এন এম আর টি, কারণ এটা মোল সংখ্যা আছে মনে করো এন এম আর এটার মোল সংখ্যা এন এন, আর পি এন ভি এন ইন্টু এন অফ এন আর টি, দুটো সমীকরণ হলো। ওকে, এইটা হচ্ছে একটা শর্ত দেওয়া আছে। এবার কি করা হচ্ছে, এই স্টপ ককটা খুলে দিলাম, খুলে দিলে কি হবে, দুটো গ্যাসই দুটো কম্পার্টমেন্টে ছড়িয়ে যাবে, কেউ আর একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে না, দুজনেই দুদিকে ছড়িয়ে গেল, ছড়িয়ে গিয়ে ওভারঅল একটা আয়তনের মান দেখাবে, কারণ এখন এই পোর্শনটা দিয়ে এম গ্যাসের কণাগুলো ওদিকে যাচ্ছে, আবার এন গ্যাসের কণাগুলো ওদিক থেকে এদিকে আসছে। তাহলে এখন মোট আয়তনটা কি হবে, এইটা প্লাস এইটা, কারণ দুটো কম্পার্টমেন্টেই তো দুটো গ্যাস ছড়াতে পারছে স্টপ ককটা খুলে দিলে। তাহলে মোট আয়তন এখন কি হবে, ভিএম প্লাস ভিএন, রাইট? স্টপ ককটা খুলে দেওয়ার পরের ছবিটা আমি আঁকছি। তাহলে after releasing stopcock,
স্টপককটা খুলে দিলে কি হবে? আমি ব্ল্যাক দিয়ে করেছিলাম না ব্লু দিয়ে করেছিলাম, আমার তো খেয়ালও নেই। যাই হোক, যাই হোক, বেটার। আচ্ছা, তাহলে এখানে টোটাল ভলিউম ইকুয়ালস টু ভিএম প্লাস ভিএন, তাই না? টোটাল ভলিউম হয়ে গেল কত? ভিএম প্লাস ভিএন। আর এই কম্পার্টমেন্ট আর এই কম্পার্টমেন্ট, দুটো কম্পার্টমেন্টেই এম গ্যাসের চাপ কত হবে? দুটো কম্পার্টমেন্টেই স্মল পিএম, এবং এন গ্যাসের চাপ হবে স্মল পিএন। দুটো কম্পার্টমেন্টে, এদিকের পিএম বা এদিকের পিএন নয়, যে কোনো কম্পার্টমেন্টেই এম গ্যাসটা আর বিশুদ্ধ চাপের মানটা প্রয়োগ করতে পারছে না, সেটা আংশিক চাপ হয়ে যাবে, তখন সেটা হয়ে গেল স্মল পিএম, আর সেটা আর এনের জন্য স্মল পিএন, সেটা দুটো কম্পার্টমেন্টের জন্যই ফিক্সড। তাহলে এখন এই গ্যাসের সমীকরণটা কি হবে? ইন মিক্সচার তৈরি হলো, এম আর এন গ্যাস নন রিঅ্যাক্টিং, সেটা অবশ্যই খেয়াল রাখবে। আমরা এখানে যা যা পড়ছি নন রিঅ্যাক্টিং গ্যাস হিসাবে ধরা হচ্ছে। তাহলে এখন সমীকরণটা কি হয়ে যাবে? এটা কখন বলছি? আফটার মিক্সিং। এই যে অবস্থাটা বলছি সেটা হচ্ছে আফটার মিক্সিং। ভালো করে বোঝো, এটা বিশুদ্ধ অবস্থায় সমীকরণটা ছিল, এখন মিক্সিং হয়ে যাওয়ার পরে সমীকরণগুলো পরিবর্তিত কীরকম হচ্ছে? ভিএম থাকছে না, পিএমও থাকছে না, পিএন ভিএন এইগুলো কিছু থাকছে না। তাহলে এম গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা চেঞ্জ হয়ে হবে স্মল পিএম ইন্টু ভিএম প্লাস ভিএন, আর এর নাম্বার অফ মোলস যা নেওয়া হয়েছিল সেটাই থাকছে, কারণ কিছু এদিকে কিছু ওদিকে ছড়াচ্ছে, বাট এন এমই থাকছে, মোল সংখ্যা ফিক্স থাকছে এন এম আর টি, আর এটাও হবে পিএন ভিএম প্লাস ভিএন ইকুয়ালস টু এন এন আর টি আফটার মিক্সিং। আর এটা কি ছিল? বিফোর মিক্সিং। তখন সমীকরণগুলো এরকম ছিল, আফটার মিক্সিং এরকম হলো। এবারে দুটো সমীকরণকে আমরা তুলনা করতে পারি না? দেখো তো, দুটো সমীকরণকে আমরা তুলনা করতে পারি, কীরকমভাবে তুলনা করা হবে সেটা খেয়াল করো। দেখো এনএমআরটি দুদিকেই আছে, তাহলে এইটা ইকুয়ালস টু এটা লেখা যায়, কারণ দুটোই তো এনএমআরটির সাথে সমান। তাহলে আফটার কম্পেয়ারিং the equation capital PM into VM equals to small pm into VM plus VM। তাহলে এখান থেকেও আমরা পার্শিয়াল প্রেসার বের করতে পারি, এখান থেকেও বের করতে পারি। এইরকম যদি আয়তন বলে দেয় আর বিশুদ্ধ গ্যাসের চাপটা বলে দেয়, মানে আমাকে সমস্ত রকম সমীকরণ জানতে হবে, প্রশ্নে যেই ডেটা দেওয়া থাকবে সেই ডেটার সাপেক্ষে আমি এরকম সমীকরণ ব্যবহার করব। বোঝাতে পারলাম?
তাহলে এইটা হলো এম গ্যাসের আংশিক চাপ, পার্শিয়াল প্রেশার অফ এম গ্যাস। তাহলে এন গ্যাসের ক্ষেত্রে কি হবে? এন গ্যাসের ক্ষেত্রে যেরকম আমরা এম গ্যাসের বার করলাম, এন গ্যাসের ক্ষেত্রেও ঠিক একই পাবো, আলাদা তো কিচ্ছু নয়, একই পাবো। ফর এন গ্যাস স্মল pn equals to pn into vn by vm plus vn। ঠিক হলো তো? এই দুটো সমীকরণ। আচ্ছা, এবারে একটা কেস আছে। কি কেস বলছে? যদি এটা মুছে দিচ্ছি, তোমরা আশা করি স্ক্রিনশটটা তুলে নিয়েছো, বা যদি না তুলে থাকো তাহলে তুলে নাও, আমি এরপরে দেখাচ্ছি একটা কেস। এটা পার্শিয়াল প্রেশার অফ এন গ্যাস। কেস 1 কি হলো? যদি Vm equals to Vn হয়, মানে ওই যে দুটো গ্যাস যে কন্টেনার বলেছিলাম, বা যে দুটো বাল্ব বলেছিলাম যাকে স্টপ কক দিয়ে আটকানো ছিল, ওই দুটো কম্পার্টমেন্টের আয়তন যদি সেম হয়, মানে Vm এর যে আয়তন সেটাই যদি Vn হয়, তাহলে কি হবে দেখো? Pm equals to, মানে স্মল pm equals to pm into Vm by Vm plus Vm, তাই না? এটা হবে তো? তাহলে কি হবে? Pm by 2। দেখো তো ঠিক লিখলাম কিনা? Pm by 2। Similarly, small pn equals to pn into Vn by Vn plus Vn, that is Pn by 2। জাস্ট হাফ হয়ে যাচ্ছে, মানে বিশুদ্ধ অবস্থায় চাপের হাফ হচ্ছে এইটা। কেস 2 যদি Vm equals to Vn equals to V হয়, মানে কোনো একটা নির্দিষ্ট মানে পৌঁছে, মানে Vmটা মানে Vm এবং Vn একটা নির্দিষ্ট মানে যদি পৌঁছয়, Vm এবং Vn যদি একটা নির্দিষ্ট আয়তনের মানে পৌঁছয়, তাহলে আমি কি বলতে পারি? Vm equals to Vn equals to V বলা যায়। তাহলে সমীকরণটা কি হবে? স্মল pm equals to pm into V by 2V বলা যায় তো? আচ্ছা, এই কেসটা আলটিমেটলি একই রকম। এই কেস এবং এই কেস, কারণ দুটো তো সমান,
আচ্ছা, এটা করার দরকার নেই, ব্যাপারটা একই হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি এটাই করাতে যাচ্ছিলাম, তো তোমাদের এটা করে দিয়েছি, বিষয়টা একই রকম। আচ্ছা, এরপরে একটা আমি কেস বলছি। কেস 2, টোটাল প্রেশার। টোটাল প্রেশার কি হবে? টোটাল প্রেশার যদি পি লিখি বা পি টোটাল লিখি, ধরো আমি পি লিখছি, পি টোটাল আর লিখবো না, পি লিখছি। পি ইকুয়ালস টু হবে স্মল পি এম প্লাস স্মল পি এন। কি পেয়েছিলাম? সেখানে ছিল পিএম ইন্টু ভিএম প্লাস পিএন ইন্টু ভিএন প্লাস ভিএম বাই ভিএম প্লাস ভিএন। এইটা হচ্ছে টোটাল প্রেশার। ওকে, আমরা তো এতক্ষণ প্রত্যেকটা গ্যাসের পার্শিয়াল প্রেশার নিয়ে কথা বলছিলাম। তো এবার যদি আমরা টোটাল প্রেশারের কথা বলি, টোটাল প্রেশার মানে আমরা কি বলেছি, নন রিঅ্যাক্টিং গ্যাসের পার্শিয়াল প্রেশারগুলোকে যদি আমরা সাম আপ করে দিই তাহলে আমরা টোটাল প্রেশার পাবো। তাহলে টোটাল প্রেশারের ফর্মুলা এইটা হবে। ওকে, টোটাল প্রেশারের ফর্মুলা হচ্ছে এইটা। এবারে নেক্সট আরও কয়েকটা কেস দেখো। কেস 3, এটায় যদি Vm ইকুয়ালস টু Vn হয়, যদি Vn হয় তাহলে টোটাল প্রেশার ইকুয়ালস টু কি হবে? একটা বসিয়ে দাও, Pm ইন্টু Vm প্লাস Pn ইন্টু Vm বাই 2Vm। একবারে করছি আমি, 2Vm, তাহলে Vm ক্যান্সেল হয়ে গেলে কি পড়ে থাকছে? Pm প্লাস Pn বাই 2। টোটাল প্রেশার হচ্ছে এইটা। দেখো, আমরা ইন্ডিভিজুয়াল গ্যাসের ক্ষেত্রেও কি দেখেছিলাম, হাফ আসছিল। তো এখানেও পার্শিয়াল প্রেশার, যদি আমরা পার্শিয়াল প্রেশারের রেসপেক্টে ভাবি তাহলেও দেখো পার্শিয়াল প্রেশারগুলোকে যোগ করে আলটিমেটলি আমরা যে সমীকরণ পেয়েছি, সেই সমীকরণে আমরা যদি এই শর্তটা বসাই, এই শর্ত বসালেও কিন্তু হাফই আসছে বিষয়টা। আচ্ছা, আরেকটা লাস্ট কেস। যদি আমরা এখানে এরকম বসাই, এখানে যদি আমরা সমীকরণটাকে না আর কিছুভাবে আমরা চেঞ্জ করতে পারবো না, হ্যাঁ ঠিকই আছে। ওকে, ফাইন। তো মোটামুটি এই তিনটে কেস, কারণ আমরা আর এখানে অন্য কোনোভাবে আমরা কিছু শর্ত এখানে অ্যাপ্লাই করতে পারছি না, তো বা সম্ভব নয়। এখানটাতে আমরা প্রথমে দেখলাম যে যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট আয়তন ছিল প্রথমে, তো সেই আয়তনের সাপেক্ষে
আর ওই গ্যাসের নিজস্ব বিশুদ্ধ অবস্থায় যে চাপ ছিল তার সাপেক্ষে যদি দেখা যায় তাহলে তাদের আংশিক চাপের একটা মান আসছে, যখন আমি ইন্ডিভিজুয়াল ছিল তারপরে যখন আমরা মিক্সচার করে দিচ্ছি সেই রেসপেক্টে একটা মান আসছিল। এবারে যদি দেখা যায় যে দুটো কন্টেনারের আয়তন বা দুটো কম্পার্টমেন্টের যে আয়তন সেটা কোনো একটা কম্পার্টমেন্টের আয়তনের সঙ্গে সমান হচ্ছে, ধরো এখানে ভিএম ইকুয়ালস টু ভিএন যেটা বলছি, মানে দুটো কম্পার্টমেন্টেরই আয়তন সমান, একটা যদি 10 লিটার হয় আরেকটাও 10 লিটার, দুটো কম্পার্টমেন্টের আয়তন সমান, তাহলে এইরকম হবে। ওকে, আর তখন সমীকরণটা এরকম আসছে, সেটা আমি টোটাল প্রেশারের সাপেক্ষেও দেখালাম যে হাফ এরকম একটা সমীকরণ আসছে, আর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রেও দেখালাম যেখানে হাফ আসছে। তো মোটামুটি আমরা এই কটা শর্ত প্রয়োগের মাধ্যমে দেখাতে পারি। আর এই ফর্মুলাগুলোর ওপর বেস করে তোমাদের নিউমেরিক্যালস করতে হবে, যেখানে আমরা ইন্ডিভিজুয়াল গ্যাসেরও আংশিক চাপ বের করা কিছু নিউমেরিক্যালস করব, প্লাস একটা গ্যাস মিক্সচারের ক্ষেত্রেও নিউমেরিক চাপ কী হয়, মোট চাপ কী হয় সেটাও বের করব। ইনফ্যাক্ট মোল ভগ্নাংশ বের করা যায়, বা বলতে পারো মোল সংখ্যাও বের করা যায়, কারণ আমাদের হাতে তো অনেক কিছুই ফর্মুলা রয়েছে আমরা যেগুলো দেখলাম। তো নিউমেরিক্যালস তো ডেফিনেটলি এখানে করতে হবে। আর আংশিক চাপ সংক্রান্ত যা যা কিছু আলোচনা ছিল সেটা এখানেই আমি শেষ করব। আর এই ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমরা যে ভিডিওটা নিয়ে এর পরের ভিডিওতে যে আলোচনা হবে সেইখানে আমরা দেখব যে গ্যাসের ক্ষেত্রে ব্যাপন এবং ছিদ্র ব্যাপন কিভাবে হয় এবং তার সংক্রান্ত কী কী সূত্র কোন সায়েন্টিস্ট দিয়েছিলেন এবং তার রিগার্ডিং কী কী সমীকরণ পাওয়া গেছিলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি জানাবে, আর কিছু যদি সাজেশান থাকে তাহলে অবশ্যই আমাকে বলো। কোনো প্রবলেম থাকলে তো সেগুলো আমি ডেফিনেটলি চেষ্টা করব সেটাকে ম্যানেজ করার বা তোমাদেরকে হেল্প করার। আর সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, গুড বাই, স্টে সেফ।